নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের কমেন্টের জন্য প্রতীক্ষায় থাকি। আমি সঙ্গীতা, সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে। আমি অনেকদিন পর আবারও চলে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকে হাসির সিরিজ গল্পে থাকছে একটি নতুন পাঠ। সেখানে লীলা মজুমদারের একটি অসাধারণ ছোট গল্প, হাসির ছোট গল্প রয়েছে, যার নাম গজু খুড়োর বনে গমন। গল্পটি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার অত্যন্ত প্রিয় একটি গল্প। চলো দেরি না করে শুরু করা যাক লীলা মজুমদারের গজু খুড়োর বনে গমন। একটা মানুষের আর কত সয়, শেষ পর্যন্ত গজু খুড়ো কার কবেকার একটা ভাঙা ছাতার ন্যাড়া বাঁটের আগায় একটা ছোট পুটুলি বেঁধে রেগে মেগে সত্যি সত্যি বনে চলে গেলেন। যাবার আগে সবাইকে ভালো করে শুনিয়ে শুনিয়ে বলে গেলেন, আমি চললাম, হয়তো তোমাদের সঙ্গে এই আমার শেষ দেখা। যদি কোনো ফালতু সম্পত্তি থাকতো তাহলে সেসব তোমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে যেতাম, কিন্তু সেসব বালাই রাখার কোনো সুযোগই দাওনি। তখন সে কথা উঠছে না। অবশ্যই পৈতৃক সম্পত্তির শেয়ার আছে, তারও শুনি 3 পুরুষ যাবৎ দলিলপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। জমি জমার চৌহদ্দি তো কারো জানা নেই। উপরন্তু মধ্যিখান থেকে এইখানে নালু ফুলু ন্যালা খ্যাপা ইত্যাদি দলের মধ্যে কেউ একজন বলে উঠল, ওরে গোড়া লিখে রাখ, সত্যি সত্যি উপরন্তু দিয়ে বাক্য রচনা করেছে। তখনই বড় জ্যাঠা প্রচণ্ড ধমক দিলেন, ছোট ছেলেদের দেখা যাবে শোনা যাবে না। ফুলিদিও তেড়ে বলল, কেন যাবে না? আহা, তাহলে গজুর শেষ কথাগুলো যে শুনতে পাবো না। বলে যা গজু, মনে রাখিস, সবচেয়ে সুবিধা হলো যে যদি কোনো গুণধর তার অংশ বেচে দিয়ে থাকেন, তারও কোনো প্রমাণ নেই। সে যাই হোক গে, বাকি কথা ঝেড়ে বলে মন হালকা করে যাস। গজু খুড়ো হাড়ি মুখ করে বললেন, আমি চললাম। এবাড়ির লোকদের চাইতে বনের বাঘের দয়া মায়া বেশি। বড় জ্যাঠা ধমক দিয়ে বললেন, আর বাজে বকিস নে। গত 40 বছরের মধ্যে তুই একবারও চিড়িয়াখানায় যাসনি, বাঘ দেখিসনি, আর সোঁদর বনের লোকেশনও জানিস নে। তাছাড়া বাঘ না বন বেড়াল না খটাস তা চোখে দেখলেও চিনবি নে। এই ধরনের তুচ্ছ হিংসার কথা শুনে কান লাল করে গজু খুড়ো হাঁটা দিলেন। তার একমাত্র সান্ত্বনা যে পুটুলিতে বাঁধা আছে নিতান্ত দরকারি জিনিসপত্রগুলো ছাড়াও ডুলিতে রাখা 20টা মাংসের বড়া আর 20টা 3 কোনা পরোটা। এতে কারো কিছু বলার থাকতে পারে না, কারণ আত্মহত্যা মহাপাপ, আর এটুকু তার কর্তব্যই বলা যায়। না খেলে তো আর কেউ বাঁচতে পারে না। মন ভালো রাখার জন্য বাটা শুদ্ধ সব মিঠে পানও পকেটে ভরে এনেছেন। দিন 2 স্বচ্ছন্দে চলবে। বাবা, গজু দত্ত চৌধুরী দ্বিতীয় মহাযুদ্ধেও ভূতের ব্যাগার খেটে এসেছে, তা ভুললে চলবে কেন? কোথায় যে যাচ্ছেন নিজেই জানেন না। আসলে এই দিকটায় অনেক দিন আসেননি। সে যাই হোক, এখনো সব ভাবলে চলবে না। গজু খুড়ো অন্য চিন্তা ছেড়ে হেঁড়ে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বড় বড় পা ফেলে হেঁটে চললেন। মনে পড়ল মিলিটারিতে মুখ্য নবাগতরা লেফট রাইট গুলিয়ে ফেলতো বলে এক পায়ে ঘাস আর বিচুলি বেঁধে মার্চ করাতে হতো। ঘাস বিচালি
বলতে বলতে পায়ের চলায় ভারী একটা ছন্দ এসে গেল। গজুখুড়ো অনায়াসে ঘন্টা তিনেক হাঁটা দিয়ে এক অজানা বনভূমিতে পৌঁছে দেখেন পথ তার কাটা গাছের বেড়ার সামনে শেষ হয়ে গেছে। কাটা গাছের বেড়ার পাশেই একটা বাস স্টপ দেখে গজুখুড়ো খোঁড়াতে খোঁড়াতে সেখানে গিয়ে দাঁড়ালেন। সংসারের ওপর ঘৃণা তার আড়াই গুণ বেড়ে গেল। পায়ের বুড়ো আঙুলে ফোসকা, তলায় গোটা তিনেক পেরেক তো ফুটেছেই, বেশিও হতে পারে। আর বলে কি না দিশি চপ্পলে লোহার জিনিস থাকে না, শুধু সেলাই করে তৈরি। যাগ্গে, এতে তার বনে গমনের বাসনা আরো বেড়েই গেল। গাছের ফলমূল খাবেন, বিশুদ্ধ ঝর্ণার জল পান করবেন। সভ্যতা একটা অভিশাপ ছাড়া কিছু নয়, যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় ততই মঙ্গল। আহ, বাঁচা গেল, ওই তো বাসের হেডলাইট, আর হাঁটতে হবে না। বাসে একটু ঝিমুনি ধরেছিল হয়তো। হঠাৎ ঝাঁকি দিয়ে ড্রাইভার বলল, সামনে গাছ ভেঙে পড়েছে, আর যাবে না, বলে দিব্যি শোবার ব্যবস্থা করতে লাগলো। গজুখুড়ো চেয়ে দেখেন দুদিকেই ঘন বন। ভালোই হলো, এই তো বনে গমন করবার উৎকৃষ্ট স্থান। পেরেক ওঠা চটিজোড়া সিটের তলায় গুঁজে দিয়ে ছাতার বাটে বাঁধা পুটুলি সহ খুড়ো বাস থেকে নেমে পড়লেন। তারার আলোয় চারিদিক তাকিয়ে হাড়পিত্তি চলে গেল। একদিকের বনের আগা গোড়া ঝদ্দর চোখ যায়, দু মানুষ উঁচু পাঁচিল তোলা। অন্যদিকে ঘন বনের গাছরা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, যেন ঢুকতে মানা করছে। আস্পর্ধা তো কম নয়, উনি হলেন গিয়ে একরকম বলতে গেলে বনের মালিক, আর ওকেই ঢুকতে মানা করা। আর ওপাশটায় নিশ্চয় ওদেরই এলাকা। সরকারের আস্পর্ধা দেখে অবাক হতে হয়। সাধে ভোট পায় না, বাড়ি বাড়ি ঘোরে। একটা পরিবারের প্রাইভেট প্রপার্টি বাইরের লোকে ঘিরে নেবে, আর কেউ কিছু বলবে না। এর একটা বিহিত উনি না করে ছাড়বেন না। ঠিক এই সময়ে একেবারে কানের কাছে বিকট একটা হিংস্র বন্য ডাক শুনে এক দৌড়ে অন্য পাশের ওই দুর্ভেদ্য বনের মধ্যে সেরিয়ে গেলেন। আহ, বাঁচা গেল, এখানে কি শান্তি, কি আরাম। রাস্তা থেকে যাকে মনে হয়েছিল দুর্ভেদ্য অরণ্যানী, ভেতরে সে দিয়ে তাকেই মনে হচ্ছে আর একটা শান্তিনিকেতন, বরং আরো ভালো। সেখানে সেবার পৌঁছে সে কি হট্টগোল শুনে এসেছিলেন। এখানে কি শান্তি, কি আরাম। কিছু দূর চলে এসে গজুখুড়ো দেখেন যেন তাঁরই অপেক্ষায় দাঁড়িয়ে আছে ডালপালা মেলে বিশাল এক বট গাছ। ডালপাতার ফাঁক দিয়ে চাঁদের আলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। পাশেই একটা ছোট পুকুরের জল টলটল করছে। আর কি চাই। পোটলা পুটলি নামিয়ে রেখে খুড়ো গিয়ে ক্লান্ত পা দুটিকে আস্তে আস্তে জলে নামিয়ে দিলেন। মনে হলো সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল, আরামে চোখ বুজে আসছিল। এমন সময় কি একটা বড় মতো কিছু জল থেকে ঘাই দিয়ে উঠল। ভাব্বা, ছোট হাঙর টাঙর নয় তো। টপ করে পা তুলে নিয়ে খুড়ো ছুটে এসে বট গাছের একটা মস্ত উঁচু শিখরের উপর বসে পড়লেন। এবার খাদ্যগুলো সদ্ব্যবহার করা যাক। শেষটা যদি ভেপসে ওঠে, তাদের উপর দিয়েও তো কম ঝুঁকি পোয়ায়নি। ভাগ্যিস পা জলে দেবার আগে হাতে মুখে মাথায় আচ্ছা করে জল দিয়ে দিয়েছিলেন। এইসব ভাবতে ভাবতে গজুখুড়ো পুঁটলিটি খুলে সুখাদ্য নামক দোকানের দুটি বাক্সে পোড়া মাংসের বড়া আর পরোটা বের করলেন। খোদ বড় বৌঠানের রান্না,
সঙ্গে সঙ্গে সুগন্ধে চারিদিক মোমো করে উঠল। আর দুপাশ থেকে দুটো কালো পানা বড় সাইজের বন মানুষ, না ভাল্লুক না কি যেন, ঘেঁষে এসে বসে হাত থেকে বাক্স শুদ্ধ পুটলিটি ঘিরে নিল। নাকে এলো কেমন একটা ঘেমো ঘেমো লোমশ বুনো গন্ধ। না, মুচ্ছ যাননি গজুখুড়ো। সারা জীবন সেই ঠাকুরদাদা বাবা বরদার আমল থেকে তিনি বিপদের মোকাবিলা করে এসেছেন। এখন এলিয়ে পড়ার বান্দাই নন তিনি। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে মাথার উপরকার ঝুলো ডাল ধরে সুরুত করে উপরে উঠে গেলেন এবং অনেকটা উঁচুতে না পৌঁছানো অবধি থামলেন না। সেখানের একটা ফ্যাকরা জায়গাতে পা গুটিয়ে বসে দু হাত শূন্যে তুলে টকসরের গুরু তাকাগাগিকে স্মরণ করে বিনীতভাবে বললেন, ইক। চারিদিক থমথমে চুপচাপ। দূর থেকে মনে হচ্ছিল হালুম হুলুম ডাক শোনা যাচ্ছে, তার সঙ্গে গায়ের রক্ত হিম করা একটা ঘ্যাঁ মতো বিকট হাসি। খুড়োর গায়ে সব চুল খাড়া হয়ে উঠল। তবে কি ঘুমিয়ে পড়ে একেবারে সদূর বনে পৌঁছে গেছেন? সেখানেই তো ঘন ঘন ঝড়ঝাপটা হয়। নাকি একটা বিশ্রী সম্ভাবনা মনের মধ্যে দানা বাঁধতে লাগলো। নাকি মালিকের গড়িমসিতার সুযোগ নিয়ে এখানে দিব্যি সুন্দর এক সংরক্ষিত অরণ্য ফাঁদা হয়েছে। কি সাংঘাতিক কথা! তাই উঁচু দেয়াল, অথচ ন্যায্য মালিকদের নো পয়সা নো কড়ি, নট কিচ্ছু। রাগের চোটে গাছতলার ভালুকদের এবং তাদের সামনে ফেলে রাখা 20টা মাংসের বড়া আর 20টা 3 কোনা পরোটার কথা মনেই ছিল না। এই সময় নিচে একটা হাঁচুর পাঁচুর শব্দ শোনা গেল, আর পায়ের আঙুলে কিসে যেন আঁচড়ালো। ভাল্লুকরা গাছে চড়ছে। পা গুটিয়ে নিয়ে প্রাণপণে গাছ আঁকড়ে ধরলেন গজুখুড়ো। গাছের গায়ে একটা খোদুল মালুম দিল, আর তার মধ্যে সযত্নে রক্ষিত, সম্ভবত দস্যুদের রক্ষিত একটা গয়নার বাক্স। আরো মনে পড়ল, ভাল্লুকরা ফল মূল মধু পোকামাকড় ইত্যাদি নিরামিষ জাতীয় খাদ্য খায়। রেগে একটু পা ছুড়ে বললেন, এই কি হচ্ছে? নিচের থেকে নেলার আর খ্যাপার মিলিত কণ্ঠস্বর কানে এলো, আহা, 20টা বড়া আর 20টা পরোটাতে তোমার কোনো অধিকার না থাকলেও তোমার ভাগে তো নিদেন তার 2-4টে পড়ে। ভালো চাও তো নেমে এসো, নইলে সব খেয়ে ফেলবো, আর বেশিক্ষণ রাখলে ভেপসেও উঠবে। আহ, বাঁচা গেল। নেলা খ্যাপার গলা যে এত মিষ্টি খুড়ো তো আগে তা লক্ষ্য করেননি। তবু ওদের আশকারা দিলে মাথায় চড়ে বসবে, তাই কড়া গলায় বললেন, বগলে এত বড় একটা গয়নার বাক্স নিয়ে কি করে নামবো শুনি? তাছাড়া অনাহারে অত্যাচারে আত্মীয় স্বজনের নির্মম ব্যবহারে আমার পা কাঁপছে, হাতে জোর পাচ্ছি না। নেলা বলল, এই ছোড়দা, খুড়োর বাক্সটা নিয়ে নে, তারপর ওকে ঠেলে ফেলে দে। এত দুঃখ কষ্টে যখন এতটুকু টস্কার নেই, এই সামান্য পতনে কিচ্ছু হবে না। বাক্স বগলে নিয়ে খচমচ করে নিচে নেমে টেনে এক চড় না দিয়ে ছেলে দুটোকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে খুড়ো বললেন, ওরে হতভাগারা, ভেবেছিলাম এ জন্মে আর দেখা হবে না। নেলা বলল, বললেই হলো কি না? তাহলে জীবনের সত্য অভিজ্ঞতাগুলো শেখাবে কে শুনি? ওরা বড় জ্যাঠা টমটম গাড়ি এনেছিল। ঘোড়ার মুখে দানার থলি ঝোলানো ছিল বলে সে চুপ করে দাঁড়িয়েছিল। সহিস বগেশ লাগামটা ঘোড়ার গলায় ঝুলিয়ে রেখে গাড়িতে বসে নাক ডাকাচ্ছিল। খ্যাপা বলল, এই, তোর ভূতের ভয় নেই? কি যে বলো দাদা, আমার গলায় ভূতের মাদুলি আছে না? বাড়ি পৌঁছতে মাত্র 8 ঘন্টা লেগেছিল। গজুখুড়ো তো অবাক,
বাসে ঘন্টার পর ঘন্টা ঘুম দিলেন, তার আগে হেঁটে হেঁটে চপ্পলের দফা দফা, আর ফিরতে 8 ঘন্টা। বড় জ্যাঠা বললেন, তা তুই যে আমাদের পুরনো জমিদারির 3 ভাগ বের দিয়েছিস, গাছ না পড়লে আবার বাড়ি পৌঁছে যেতিস, অত কষ্ট করতেও হতো না। নেলা বগল থেকে বাক্স বের করে বলল, আর এটাও পাওয়া যেত না। বড় জ্যাঠা পড়ে যান আর কি। এ কি, এই যে সেই 3 পুরুষ নিখোঁজ দলিলের বাক্স, এর চাবি আমার কাছেই আছে। আশা হচ্ছে জমি জমার চৌহদ্দির রহস্য এবার বোধহয় ভেদ হবে। গজুখুড়ো গরম হয়ে বললেন, জানো বড়দা, আমাদের কিচ্ছু না বলে 2 মানুষ উঁচু পাঁচিল ঘিরে বোধহয় ব্যাঘ্র প্রকল্প বানিয়েছে। হালুম হুলুম ডাক শুনলাম। আরে ওদিকটা নয় রে, ওটা তো আমরাই সরকারকে ভাড়া দিয়েছি, মাসে মাসে মোটা টাকা পাওয়া যায়। অন্য দিকটা নিয়েই ভাবনা হচ্ছিল, এবার ফয়সালা হবে। ওখানে বাক্স কি করে গেল তাই ভাবি। বাক্স খোলা হলো, সব জমি জমার নিখুঁত নকশা আঁকা, দলিলপত্রে কেউ আঁচড় কাটেনি। দেখে তো সবাই হাঁ, কোনো প্যাঁচ নেই, তাহলে লুকোনো কেন? টুক করে একটা ছেঁড়া কাগজের টুকরো মাটিতে পড়ল, তাতে সবুজ কালি দিয়ে আঁকা বাঁকা অক্ষরে ভুল বানান সহ লেখা রয়েছে, যেমন আমার লজেন লুকিয়ে রাখা, তেমনি দাদুর দলিলের বাক্স বটগাছে পেঁচার কোটলে লুকিয়ে রাখছি, দাদু বুঝুক ঠেলা, ইতি দেবেশ। বড় দাদু রেগে মেগে বললেন, ব্যাটার ছেলে তো কম বদমাইশ নয়। সবাই তাকে ঘিরে দাঁড়ালো। কি দুষ্টু, কে এই দেবেশ? দাদু কাষ্ঠ হেসে বললেন, স্বয়ং আমার ঠাকুরদা। ওরে, চিঠিটা তুলে রাখ, ওর ঐতিহাসিক মূল্য আছে।